আমাদের এই সেশনে আছে অধীনস্থ কর্মীদের অর্থাৎ উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থাপকদের নিকট যারা অধীনস্থ তাদের জব ডিসক্রিপশন বা তাদের দায়িত্ব কার্যাবলীগুলো কি কি। ইতিমধ্যে আপনাদের ক্লাসে উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থাপকদের কাজের বিষয়টা বর্ণনা হয়েছে মনে হয় না? তো আমরা এখানে যে জিনিসটা শেখার জন্য আসছি, আমি দেখতেছি আপনারা সবাই সিনিয়র লেভেলের শাখা ব্যবস্থাপক, এখন তো শাখা ব্যবস্থাপক না, উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থাপক। তো এখানে আপনাদের সিনিয়রদের আনার একটা উদ্দেশ্য আছে। আপনারা যে প্রশিক্ষণটা নেবেন আপনারা সবই জানেন, এখানের যে কোর্সটা, এই কোর্সটা মোটামুটি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন। তারপরেও একটা প্রশিক্ষণে এখানে অনেক রিসোর্স পারসন কিন্তু আপনাদের ক্লাস নিছে, তাই না? দেখা যাবে আমিও কিন্তু কোনো প্রশিক্ষক না, আমি আপনাদের মতোই কাজ করে এই প্রোগ্রামে কাজ করি। তো একজন প্রশিক্ষকের বলা, তার বাচনভঙ্গি, তার মোটিভেশন আমাদের চাইতে অনেকটা ভিন্ন হবে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা যে জিনিসটা শেখার জন্য আসছি সেটা যাদের মাধ্যমে ডেলিভারি করব বা নিজে সমৃদ্ধ হব সেটা খুব সিনসিয়ারলি মনোযোগ সহকারে রিসিভ করা। দেখা যাবে যে আপনি প্র্যাকটিস যেটা করেন যখন সবার সাথে শেয়ার করা হবে তখন দেখা যাবে একটা জিনিস আপনি সবই করেন, ওই জিনিসটা আপনার কাছে নতুন মনে হবে, আবার আরেকজনের কাছে ওনার একটা জিনিস নতুন মনে হবে। এইভাবেই কিন্তু লার্নিংটা শেয়ারিং হয়। তো আজকে যে সেশনটা সেটা হচ্ছে শাখায় কর্মরত অধীনস্থদের কাজের দায়িত্ব বিশ্লেষণ। প্রথমে আমরা উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা তাদের জব ডিসক্রিপশনটা যদি আলোচনা করি বা তাদের দায় দায়িত্ব যদি বিশ্লেষণ করি, সেটা কি তার অফিস পর্যায়ে কিছু কাজ আছে, আবার মাঠ পর্যায়েও কিছু কাজ আছে। আর একটা বিষয় হলো তার যে দায় দায়িত্ব কিছু আছে তার মৌলিক বিষয়, সেটা তার সবার মধ্যেই থাকতে হবে, সেটা অফিসে হোক মাঠে হোক, সেটা তার ওই বিষয়গুলো তাকে জানতে হবে এবং পালন করতে হবে। সংস্থার ভীষণ মিশন মূল্যবোধ পরিপালনে শ্রদ্ধাশীল হতে হবে। আমরা উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তাদের কথা বলতেছি। সৎ আদর্শবান হতে হবে, সর্বক্ষেত্রে শূন্য সহিষ্ণু নীতি মেনে চলতে হবে। অর্থাৎ মাঠকর্মীদের মাঠ কর্মকর্তাদের সর্বক্ষেত্রে, আমরা যেহেতু আর্থিক বিষয় নিয়ে কাজ করি সেখানে তাকে শূন্য সহিষ্ণু নীতি মেনে চলতে হবে। আমি যে একজন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা, আমার কাজ কি, আমার দায়িত্ব কি, সেটা আমাকে আগে জানতে হবে, নইলে তো আমি আমার কাজগুলো সার্ভ করতে পারবো না। সংস্থার নীতিমালা, অফিস সার্কুলার, পরিপত্র এগুলো জানতে হবে। আমি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করব, যদি সঞ্চয়ের কথা বলি, একজন গ্রাহক বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তাই না, মাঠে গেলে, তো আমাকে সেই নীতিমালা জানতে হবে, সময় সময় যে পরিবর্তিত সার্কুলার হয় সেই বিষয়গুলো জানতে হবে, যাতে আমি যে কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে পারি এবং সংস্থার উন্নয়নে বা সঞ্চয় বৃদ্ধিতে তার স্কিমটা করাইতে পারি। উদ্দীপনের মানব সম্পদ নীতিমালা ও কার্যপ্রক্রিয়া বিধির শৃঙ্খলা বিধি ও নিয়মানুবর্তিতা পরিপালন করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কারণ আমাদের যে কাজগুলো করা হয় সেখানে আমরা পুরো একটা কি মানব সম্পদ নীতিমালা মধ্যে থেকে পরিপালন করি। এগুলোর ওইখানে বিভিন্ন ধরনের কোনটা করা যাবে কোনটা করা যাবে না সব ওইখানে পরিষ্কার লেখা আছে, যে কারণে আমাদের এটা পরিপালন করতে হবে। সঞ্চয় ঋণের সকল প্রোডাক্টের নাম জানা এবং সার্ভিস চার্জ এবং লভ্যাংশ এই বিষয়গুলো জানতে হবে। একটা লোন সদস্য নিতে চায়, আমার এক এক লোনের তো এক এক ইন্টারেস্ট, সব তো 24% না, তাই না? তাই আমার সেগুলো জানতে হবে। আবার বিভিন্ন সঞ্চয় স্কিম, এক একটা সঞ্চয় স্কিমের ধরন একরকম, টাকার পরিমাণ একরকম, লভ্যাংশ একরকম, সেগুলো জানতে হবে।
পেশাগত আচরণ ও দৃষ্টিভঙ্গি ইতিবাচক হতে হবে। সংস্থার আদর্শ উদ্দেশ্যের পরিপন্থী কাজ করা থেকে বিরত থাকতে হবে, সংস্থা বিরোধী কাজ থেকে বিরত থাকতে হবে। তো এই মৌলিক বিষয়গুলো আমাদের একজন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তার অবশ্যই পরিপালন করতে হবে। আমরা যদি পরবর্তীতে হিসাব রক্ষক এবং আরেকটাকে প্রোগ্রাম অফিসার, এদের জব ডিসক্রিপশনের সময়ও কিন্তু এই বিষয়গুলো অনেকটাই কমন, কারণ এগুলো মৌলিক বিষয়। এখন আমরা দেখি যে অফিস পর্যায়ে একজন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তার কোন কাজগুলো নিয়মিত করা, পরিপালন করা এবং কার্যক্রম বাস্তবায়ন করা। তো অফিসে সংরক্ষিত হাজিরা খাতা, ডিজিটাল হাজিরা ও মুভমেন্ট রেজিস্টার যথাসময়ে স্বাক্ষর করা। অর্থাৎ একজন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা কয়টায় অফিসে আসবে, সে অফিসে এসে তার প্রিপারেশন নিয়ে মাঠে যাওয়ার জন্য হাজিরা খাতায় সই করে মাঠে যাবে, তাহলে তার সেই জিনিসটা যথাসময়ে, যে সময়ে সে স্বাক্ষর করে মুভ করলে পরে নির্ধারিত সময়ে সংগঠনে পৌঁছাইতে পারে। সেটাই নির্ধারিত সময়ের মধ্যে সংগঠনে পৌঁছানোর জন্য নির্দিষ্ট সময়ে অফিস ত্যাগ করা। আপনার সংগঠনের দূরত্ব এক একটা এক এক রকম না। আমার প্রথম সংগঠন যদি 10 কিলো দূরে হয়, তাহলে আমাকে কোন সময় রওনা দিলে, যদি সংগঠন টাইম হয় 8টার সময় পৌঁছাইতে পারবো, বা যদি সংগঠন টাইম হয় 8:30, সেই অনুপাতে আমাকে অফিস ত্যাগ করতে হবে। দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক লক্ষ্যমাত্রা জানতে হবে, যাচাই করতে হবে। আজকে যে আমি মাঠে যাচ্ছি আদায় শীট নিয়ে নাকি, তো আজকে আমার আদায়যোগ্য কত, এই জিনিসটা আমাকে জানতে হবে। আমার আজকে কোনগুলো সংগঠন, আমাদের ড্যাশবোর্ড আছে এসে শাখায়, যে আমরা একটা ডিসপ্লে বোর্ড ব্যবহার করি না, তাহলে ওই ডিসপ্লে বোর্ড হালনাগাদ করা। এবং আজকে যে আমি মাঠে যাচ্ছি, কারণ হলো সকালেই আমাকে অ্যাকাউন্টেন্টের কাছে কিছু হিসাব দিয়ে যেতে হয় না, যে আজকে ভাই আমার এত টাকা ঋণ ও সঞ্চয়ের আদায় হবে, আমার এত টাকা লোন আছে, তো সেই জিনিসগুলো আমাকে জানতে হবে। তাই এটা তো দৈনন্দিনের ক্ষেত্রে। পাশাপাশি আমার যে অর্থ বছরের বাজেট, সেই বাজেটটা জানতে হবে যে আমার লক্ষ্যমাত্রা কী, দৈনিক লক্ষ্যমাত্রা কী, সাপ্তাহিক কী, মাসিক কী, বাৎসরিক কী। সেই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য আমাকে ডে বাই ডে মনিটরিং করতে হয়। মাস শেষে আমার 20 লাখ টাকা বিতরণ করার কথা ছিল, আমি মাস শেষে কত টাকা বিতরণ করলাম, আমার কি ভেরিয়েন্স কি কম হলো না বেশি হলো, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে এই দৈনিক, সাপ্তাহিক, মাসিক যে লক্ষ্যমাত্রা, এটা জানতে হবে। সঞ্চয় ও ঋণ, ঝুঁকি কভারেজ, তহবিল, অন্যান্য আর্থিক লেনদেন যেটা দৈনিক আদায় হয়, আমি সংগঠনে গেলে যে জিনিসটা আদায় হবে সেটা অফিস পর্যায়ে ডিসিআরে কোনো ধরনের ঘষা মাজা কাটাকাটি ছাড়া লিপিবদ্ধ করতে হবে। আদায়কৃত টাকা ডিসিআরে ডিনোটের মাধ্যমে হিসাব রক্ষককে বুঝিয়ে দিতে হবে। ঋণ বিতরণ, সঞ্চয় ফেরত, অন্যান্য রেজিস্টার হালনাগাদ রাখা, কর্মী সমস্ত কিছু প্রস্তুত করে, তো সেই জিনিসটা তাকে হালনাগাদ রাখতে হবে। অটোমেশনে আদায় শীট, সদস্য ভর্তি, বিতরণ নির্ভুলভাবে এন্ট্রি দেওয়া। আমাদের প্র্যাকটিস কি বর্তমানে, আমরা যখন একজন কর্মী মাঠ থেকে টাকা নিয়ে আসলো শীট সহ, ওইটা এনে কি সরাসরি হিসাব রক্ষকের কাছে দিয়ে দেয়, নাকি ওই সফটওয়্যারে ডিনোট করে ডিসিআর করে হিসাব রক্ষকের কাছে দিয়ে দেয়, তাই তো? কিন্তু ওই যে শীটটার যে আজকের সঞ্চয় ঋণের আদায়, এটা সফটওয়্যারে পোস্টিং দেয় অ্যাকাউন্টেন্ট। টুডে অর টুমোরো একটা সময় হয়তো বা অ্যাকাউন্টেন্ট এই কাজটা নাও করতে পারে, কোনো একটা কাজের ইসে। অর্থাৎ এই কর্মী একটা সময় নতুন একটা শাখায় ম্যানেজার হিসেবে দায়িত্বে যাবে, তাই না? আপনাদের কাছে দেখবেন যে ওই নতুন একটা শাখা তৈরি হইলো, কিংবা শাখা ব্যবস্থাপক কোথায় ক্রাইসিস, বলবে যে আপনার ওইখানে একজন সিনিয়র কর্মী আছে, ওরে তো এই শাখায় দায়িত্ব দিতে হবে। তো সে যদি এই কাজগুলো না জানে, আবার নতুন একটা শাখায় হিসাব রক্ষক প্রথমেই থাকে না, তাহলে এই কাজগুলো যদি সে না জানে, তাহলে কিন্তু সে ওইখানে গিয়ে বিপদে পড়ে যাবে।
এই জন্য প্রত্যেক কর্মীর অটোমেশনে যে এন্ট্রিগুলো, এই এন্ট্রির কাজগুলো তাকে জানতে হবে। গ্রাহক অফিসে আসলে তাকে আন্তরিকতার সাথে দ্রুত সেবা প্রদান করতে হবে। আমরা দেখি অনেক সময় সদস্য অফিসে আসে বছরে একবার বা দুইবার না, কিন্তু আমরা প্রতি সপ্তাহেই তার বাড়িতে যাচ্ছি। তো সে যথেষ্ট আমাদের প্রতি আন্তরিক, আমাদের সাথেই করে। কিন্তু যখন সে বছরে একবার লোন নিতে আসলো বা সঞ্চয় ফেরত নিতে আসলো, সে অফিসে এসে যদি একটু ভালো কথাবার্তা বা ভালোই পায়, সেটা কিন্তু সে মনে রাখে। অনেক সময় দেখা গেছে যে সে আসছে, বসে আছে, হয়তো আমি মাঠকর্মী, আমি টাইমলি ফ্রি নেই, আবার একটা খোঁজও নিলাম না যে আপনি আসছেন কি না। আবার আসছে, আমি আমার কাজই করতেছি, ডিসিআর লিখতেছি বা এটা করতেছি, কিন্তু তাকে যে বলবো যে আপা একটু বসেন, কখন আসছেন, কে আসছে সাথে, এই আন্তরিকতাটা বা এই সৌজন্যবোধটা করতে হবে। তাহলে কি হবে, ওই গ্রাহকের সংস্থার প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে, কর্মীর প্রতিও সম্মান বাড়বে। ছুটি ভোগের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে। অনেক সময় অনেক কর্মী ওই মুখে বলছে, কাগজপত্র রেখে যায় নাই, কিন্তু কোনো একটা দুর্ঘটনা ঘটলে এটা বলে যে আয় ভাই এসে আমি লিভ ফর্ম দিব, কিন্তু বলা তো যায় না কখন কি হয়। বিভিন্ন ধরনের অঘটন ঘটতে পারে, যে কারণে নিয়ম অনুযায়ী যে কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার কথা এবং তার পরবর্তীতে হিসাব রক্ষকের কাছে ওইটা দিয়ে যাওয়ার কথা, সেটা ওইভাবে জমা দিয়ে যেতে হবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী বাজেট ভেরিয়েন্স যাচাই এবং সে অনুযায়ী পুনঃপরিকল্পনা নির্ধারণ। অর্থাৎ বাজেট যে শুধু আপনারা উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থাপক আপনিই মাস শেষে করবেন, বছর শেষে করবেন, বা এর কাছে আরএমের কাছে বা জেডএমের কাছে জবাবদিহি করবেন, বা আপনি শিখলেই হবে তা না। আপনার ফিগারটা হলো পুরো শাখার, 5 জন কর্মী থাকলে 5 জন কর্মী, 7 জন কর্মী থাকলে 7 জন কর্মী, ওই 5 জন কর্মী মিলেই তো শাখার টোটাল বাজেটটা। তা আপনি যেমন বাজেট করতেছেন যে আমার এ মাসে 1 কোটি টাকা ঋণ বিতরণের ছিল, আমি 60 লক্ষ টাকা বিতরণ করছি, তাহলে 40% আমার বিতরণ হয় নাই। ঠিক একজন কর্মীরও আপনার মতো ওই বাজেট ভেরিয়েন্স করতে হবে যে আমার 20 লাখ টাকা বিতরণ করার কথা ছিল, আমি 15 লাখ বিতরণ করছি, 5 লাখ 25% বিতরণ হয় নাই। শুধু বিতরণ না, সদস্য ভর্তি, সঞ্চয় আদায়, ঋণ বিতরণ, স্থিতি, গ্রাহক বৃদ্ধি, ঋণ স্থিতি, সবগুলো ঠিক এই জিনিসটা তার শিখতে হবে, জানতে হবে। যে কোনো তত্ত্বাবধায়ক আসলে জিজ্ঞাসা করলে যাতে সে তার নিজের সবটুকু বলতে পারে। অনেক সময় দেখা যায় যে একজন মাঠকর্মী বলল যে আপনার ঋণ স্থিতি কত, বাইরে একজন আসলো, কোনো হেড অফিস কর্মকর্তা গেল, কিংবা অনেক সময় পিকেএসএফ, এমআরএ বা কোনো পরিদর্শনে যায় না, যে হয়তো দেখা গেল একজন কর্মীর সাথে বসলো, আপনার পোর্টফোলিও কত বা ঋণ স্থিতি কত, তখন সে ওইটুক বলতে পারলো, বললো আপনার শাখার ঋণ স্থিতি কত। অনেক সময় দেখা যায় একজন কর্মী নিজেরটাই জানে, শাখারটা পুরো জানে না, এরকমও হয়। কিন্তু একজন ভালো কর্মীর সবটাই জানতে হবে, নিজেরটা যেমন নখদর্পণে থাকতে হবে, পাশাপাশি শাখারও এটা জানতে হবে যে আমার শাখায় ঋণ স্থিতি কত, মেম্বার কত, আমাদের ওটিআর কত, ওডিআর কত, আমাদের শাখা মাসিক লাভে না বাৎসরিক লাভে, কিউমুলেটিভ লাভ লস কত, সার্বিক বিষয়গুলো জানতে হবে। সে যত ইনডিস হবে তার গ্রহণযোগ্যতা তত বাড়বে। ওই যে কোনো অডিট পরিদর্শন বা সংস্থার প্রতিনিধি গেলে সার্বিক সহযোগিতা করা। আমাদের শাখায় তো অন্ততপক্ষে বছরে 2 বার, ন্যূনতম 2 বার মনিটরিং হয় বা অডিট হয়। এছাড়াও বিভিন্ন সময়ে পিকেএসএফ, এমআরএ বা বিভিন্ন পরিদর্শন কর্মকর্তারা যায় না, তো ওই সময় আমাদের যেটা প্রত্যেকেরই, এখানে আমরা বলতেছি উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা হিসেবে তার যেটুক করার কথা, তার একটা গ্রুপে গেল, তার গ্রুপে গেলে যিনি যাচ্ছে তাকে উনি যে পাস বইগুলো চায় সেগুলো দেওয়া, যেটা দিতে পারে নাই সেটা পরে এনে দেওয়া, বা কোনো একটা জিনিস জিজ্ঞাসা করলো, ওই গ্রাহকের বাড়ি যাব, তাকে নিয়ে যাওয়া। অর্থাৎ পজিটিভ মাইন্ডে তাকে যতটুকু সহযোগিতা করতে হবে।
অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা কমনলি সবার জন্যই, সব কর্মকর্তাদের জন্যই এটা প্রযোজ্য। ঠিক আমরা জাস্ট দুই দিকেই অনেক সময় যেগুলো বলতেছি দুই দিকেই থাকতে পারে, তারপরও কিছুটা দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা অফিস পর্যায়ে আমরা কোন কাজগুলো করব এবং মাঠ পর্যায়ে কোন দায়িত্বগুলো আমাদের মধ্যে পড়ে। মাঠ পর্যায়ের দিকগুলো যদি দেখি, মাঠ পর্যায়ে সাধারণত একজন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তার মাঠ সদস্য জরিপ, সদস্য নির্বাচন, সদস্য ভর্তি, ঋণ প্রস্তাবনা, রেজুলেশন করা, সঠিকভাবে ঋণী যাচাই করা, এই কাজগুলো কমন। তাই এই কাজগুলোর প্রক্রিয়া তাকে জানতে হবে। প্রতিদিন ন্যূনতম 3টি সংগঠন, আমাদের একটা সময় যখন শনিবার খোলা ছিল আমাদের মোট 17টা সংগঠন সাধারণত আমরা পরিচালনা করতাম, তাই না? প্রত্যেক কর্মীর একটা গড়ে 17টা গ্রুপ ছিল, সেখানে আপনার 5 দিনে 3 5 15টা, হয়তো বৃহস্পতিবার বা অন্য একটা দিন 2টা। তো এখন তো আমাদের 5 দিন হয়। গ্রুপগুলো হয়তো কেউ মিনিমাইজ করে অন্য কর্মীদের মধ্যে নিয়েছে, আবার দেখা গেছে কেউ 4টাও করে, বিভিন্নভাবে আছে। তো যদি আমাদের আদর্শ মানে সদস্য হয়, যদি আমাদের সদস্য যদি মনে করেন যে আমার যদি 400 মেম্বার লাগে, তো 15টা গ্রুপে গড় হিসেবে যে মেম্বার প্রয়োজন সেটা যদি হয়, তাহলে আমার 3টে করে গ্রুপ যদি আমি করি, 3 5 15টা গ্রুপেও সম্ভব। অনেক সংস্থার আপনার এক একটা গ্রুপে 50-60 জন করে মেম্বার আছে, সেই অনুপাতে আমাদের গড় মেম্বার বর্তমানে মনে হয় 18 থেকে 20, অর্থাৎ আমাদের গড় মেম্বার কিন্তু কম, সংগঠন প্রতি গড় মেম্বার কম। তাই আমরা প্রতিদিন ন্যূনতম 3টে সংগঠন, যেখানে আপনার 3 থেকে 400 মেম্বার করার, সক্রিয় মেম্বার করার সুযোগ আছে, এবং ওই মেম্বারের মধ্যে 80% বড়োয়ার কভার করে আমরা ন্যূনতম ঋণ স্থিতি 1 কোটি টাকা, ওটি আর 100% এখন না রাখার কোনো বিকল্প নাই। কারণ আমাদের যে পোর্টফোলিও তার এগেনস্টে যে বকেয়া, এই বকেয়া হ্রাস করার জন্য আমাদের এখন হার্ডলি যে বিতরণগুলো এখন হচ্ছে সেখানে 100% আদায় নিশ্চিত করা আর পুরাতন বকেয়া থেকে আদায় করে বকেয়া হ্রাস করা, তাছাড়া কিন্তু ট্যাকেল দেওয়া সম্ভব না। তো যে কারণে ওটিআর 100% রাখা, ওডিআর 5%-এর নিচে রাখা, মানে ওভারডিউ রেশিওটা 5%-এর নিচে রাখা। আমরা একটা ক্যাটাগরি করে দেখছি যে 5% পর্যন্ত ওডিআর কতগুলো শাখা, 5 থেকে 7% কত, 7% অ্যাবভ কত। তো বেশিরভাগ সংখ্যক শাখায় দেখা যায় 7 বা 8%-এর উপরে। এটা কিন্তু অ্যালার্মিং। আপনারা এখন দেখেন আপনাদের ভিতরে অনেক শাখার ওডি রেশিও 10%-এর উপরেও আছে, এখানে যারা আছেন। তো এটা কিন্তু একটা শাখায় বকেয়ার হার, ঋণ স্থিতির বিপরীতে বকেয়ার হার যদি এত % হয়, তাহলে আমার ওই টাকার উপরে এলএলপি চার্জ করতে হয়। এলএলপি চার্জ করলে আমার ইনকাম কমে যায়, শাখা লসে যায়। তো যে কারণে ওডি রেশিওটা আদর্শমান নতুন শাখা হলে আরও কম থাকার কথা, কিন্তু নর্মালি 5%-এর নিচে অবশ্যই আনতে হবে। যারা যে অবস্থায় আছে সেখান থেকে কিভাবে আস্তে আস্তে ডিক্রিজ করে নিচে নামানো যায়, সেক্ষেত্রে ঋণ স্থিতি বা পোর্টফোলিও বাড়ানোটাও একটা প্রয়োজনীয় বিষয়, কারণ ওইটা বাড়লে আস্তে ওইটার দিকেও আসবে। তাই আমাদের একটা উদ্দেশ্য হলো সেফ ডিসবার্সমেন্ট করা এবং কারেন্ট বকে আদায় করা এবং ওটিআরটা 100% রাখা। আদায়যোগ্য অনুযায়ী শতভাগ কিস্তি আদায়, সকল গ্রাহকের নিকট থেকে নিয়মিত সঞ্চয় আদায়, লক্ষ্যমাত্রা অনুযায়ী গ্রাহক ভর্তি ও ঋণ বিতরণ। একজন মাঠকর্মীর দৈনিক যে আদায়যোগ্য সেটা আদায় নিশ্চিত করা, পাশাপাশি সঞ্চয় আদায়ের ক্ষেত্রে এখন আমাদের বিভিন্ন ধরনের সঞ্চয় প্রোডাক্ট হওয়ায় সঞ্চয় রেশিও তুলনামূলকভাবে একটু ভালো আছে। কিন্তু আমরা যদি এসটিডি, সিডি, প্রান্তিক যেগুলো আমাদের লোনের সাথে কিছুটা সম্পর্কিত, এসটিডি তো 100% লোনের সাথে সম্পর্কিত, এই সেভিংসটার রেশিও যদি দেখি, তাহলে কিন্তু আমাদের সঞ্চয় রেশিওটা খুব একটা ভালো পর্যায়ে নাই, যেটা আমার ঋণের ঝুঁকি কভার করে, সেই রেশিওটা কম। এই জন্য আমাদের যেটা করতে হবে মাঠকর্মী হিসেবে
একটা সংগঠনে যদি 20 জন গ্রাহক থাকে, 20 জন গ্রাহকের কাছ থেকেই সাপ্তাহিকভাবে সঞ্চয় আদায় নিশ্চিত করতে হবে। অর্থাৎ কারো সঞ্চয়ের ঘর খালি রাখা যাবে না। অনেক সময় দেখা যায় অনেক গ্রাহক মাসিক কিস্তি দেয়, সাপ্তাহিকভাবে সঞ্চয় জমা করে না। কিন্তু এটা যদি হয় তাহলে কি সংগঠনের ডিসিপ্লিনও নষ্ট হয়। সাপ্তাহিকভাবে জমা দিলে তার কি সংগঠনের সাথে যোগাযোগটা থাকে, সঞ্চয় দেওয়ার মনোভাব বা এটাও বজায় থাকে এবং আমার লক্ষ্যমাত্রা অর্জনও সহজ হয়। একজন মাঠকর্মীর ঋণের কিস্তি ফেলে না আসার জন্য অঙ্গীকারবদ্ধ থাকা, অর্থাৎ তার ভিতরে যদি মানসিকতা থাকে যে আমি কিস্তি আজকে ফেলে যাব না, তাহলে সে যেভাবে কাজ করবে, আর সে যদি এই জিনিসটাকে মনে প্রাণে বিশ্বাস না করে বা মনে প্রাণে এই জিনিসটাকে ধারণ না করে, তাহলে কিন্তু তার কাজটা ওই রকম ফলপ্রসূ হবে না। অর্থাৎ আমাদের হলো আমরা ঋণ দিছি, আমরা বকেয়া ফেলবো না, এই জিনিসটা কর্মীদের মধ্যে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। চেষ্টা করার পরে ফেল হতে পারে, কিন্তু আমার চেষ্টা বা অঙ্গীকারটা থাকতে হবে। সকল ধরনের রেজুলেশন ফর্ম পূরণ, আপনার ভর্তি ফর্ম থেকে শুরু করে ঋণ বিতরণ, এই রেজুলেশনগুলো লেখা বা সভা পরিচালনার বিষয় অভিজ্ঞতা থাকতে হবে। একটা গ্রুপে গিয়ে একজন সদস্য মারা গেছে, তার ঝুঁকি কভারেজ তহবিলের রেজুলেশন হবে, সেক্ষেত্রে একরকম। ঋণ বিতরণের প্রস্তাবনার রেজুলেশন একরকম, সঞ্চয় ফেরত সমন্বয়ের রেজুলেশন একরকম। যে রেজুলেশনগুলো করার সক্ষমতা থাকতে হবে। আপনাদের কি গ্রুপে এই রেজুলেশন রেজিস্টার ব্যবহার হয়? আছে একটার ভিতরে, যেটা আমরা প্রিন্টেড করে দিছি, বিগত কয়েক বছর যাবত এটা চলতেছে। এখন এই রেজিস্টারটা যদি অফ হয়ে যায়, আপনারা এখানে অনেকে পুরাতন আছেন, একটা সময় আমরা বাজারের যে রেজিস্টার কিনে ছক করে আমরা ব্যবহার করতাম না, সেখানে ওই হাজিরা রেজুলেশনের জন্য 2টা আলাদা ছিল, আবার একটার মধ্যেও করা যায়, মাসের হাজিরাটা এনে আমরা অনেক ফর্মই আস্তে আস্তে ডিজিটালাইজেশনে যেতে পারি কিনা, যেহেতু আমাদের সফটওয়্যার আছে সেটার চেষ্টা আছে। তো এই রেজুলেশন খাতাটায় প্রতি বছরে আমরা 2বার প্রিন্ট করি, একবারে 7.5 লক্ষ করে টাকা ব্যয় হয়। তো একটা ডিসিশন চলতেছে, এই রেজিস্টারটা অবশ্য গ্রাহকদেরই বহন করার কথা, যেহেতু তাদের সংগঠন, তাদের পরিচালনা কমিটি। এখন এমআরের বিধি অনুযায়ী আমরা ওই 25 টাকা 10-10-5 এটা ছাড়া অতিরিক্ত নিতে পারবো না, এই জন্য প্রকল্প ফি নাই। তারপরেও সদস্যরা দেয় 2 টাকা 5 টাকা করে দিলে। আবার এখন অনেক গ্রাহক বড় বড় লোন নেয়, সে নিজেও একটা রেজিস্টারের দাম দিয়ে দিতে পারে। তো সর্বোপরি ওইভাবে না, আমরা চাই যে যেহেতু সংগঠনটা তাদের, ওই কমিটি বা ওই সংগঠন থেকে এই রেজিস্টারগুলো সংগ্রহ করে ব্যবস্থাপনা করা, তাতে আমাদের কিছু অর্থ সাশ্রয় হয়। যদিও আপনাদের একটু হবে, কারণ হলো বর্তমান যে রেজিস্টারটা এটা আমরা প্রেসক্রাইব করে দিছিলাম, অনেক কিছুই সহজে লিখে ব্যবহার করা যায় না, সব করাই আছে। যোগ্যতা যাচাই, ঋণের সিলিং নির্ধারণ, অগ্রসর ঋণের প্রোফাইল পূরণ, এগুলো একজন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তার অবশ্যই জানতে হবে। গ্রাহকের সাথে পেশাগত আচরণ, আকর্ষণীয় উপস্থাপনা, মোটিভেশন, উৎসাহ দেওয়া, এটা তার দক্ষতা থাকতে হবে। কারণ হলো এখানে বিভিন্ন সংস্থা কাজ করে, যে কর্মী যতটা ভালো মতো বোঝাইতে পারে, নিজেকে প্রেজেন্ট করতে পারে, তার প্রতি ওই সংস্থা বা ওই গ্রাহকদের আস্থা বাড়ে। তা আমাদের কর্মীদেরও সেই দক্ষতাটা থাকতে হবে। গ্রাহকদের সঞ্চয় মনোভাব করে তোলা, পুঁজি গঠনে ভূমিকা রাখা, উদ্যোক্তা উন্নয়নে দক্ষ হতে হবে। পাসবই শিট নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে এবং ক্রস চেক দিতে হবে। এখন এই পাসবই ক্রস চেক যে শুধু ম্যানেজার দিবে তা না, বা 3 মাস পর পর দিবে তা না, কর্মীরা যেহেতু প্রতি সপ্তাহে যায়, অন্ততপক্ষে মাস ক্লোজিংয়ে যখন সে পাসবই তো শিট দেখে সে এন্ট্রি দিচ্ছে, একবার একটু মিলকরণও করে যাবে, তার কাছে যেটা টিক দিয়ে দেবে, হ্যাঁ মাসের প্রথম সপ্তাহে, ক্লোজিংয়ের পরে প্রথম সপ্তাহে। তাহলে আপনার যদি কোনোটা যদি তার অসামঞ্জস্য মনে হয়, সে ওইটা ঠিক করার জন্য অফিসে এসে দেখে ম্যানেজার ভাইকে অবগত করে ঠিক করে দিবে। তাহলে এই কাজটাও সে করবে। ফাইনালি তো আপনার শাখা ব্যবস্থাপক এটা করবেই, কিন্তু তার আগে তার নিজেরও একটা ক্রস চেক পদ্ধতি থাকতে হবে।
সংস্থার ঋণ কার্যক্রমের পাশাপাশি যে বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো জানা এবং বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। সংগঠনের সবল দিক, দুর্বল দিক, সুযোগ, ঝুঁকি এগুলো চিহ্নিত করার দক্ষতা থাকতে হবে। 15টা সংগঠন পরিচালনা করে, কোন সংগঠনে 10 জন গ্রাহকের মধ্যে 4 জন বকেয়া, কোন সংগঠনে 20 জন গ্রাহকের মধ্যে একজনও বকেয়া নাই, এগুলো বিবেচনা করে কোন সংগঠনে আমি মেম্বার বাড়াবো, কোন সংগঠনে মেম্বার বাড়াবো না, কোন সংগঠনের লোনের সিলিং বাড়াবো, এই দক্ষতা বিশ্লেষণ করার মতো দক্ষতা থাকতে হবে। বকেয়া প্রতিরোধ আদায় কৌশলে দক্ষতা থাকতে হবে। টিমওয়ার্ক, সমাধান, সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা রাখতে হবে। ম্যাচের বিষয়টা সবার জন্য একই রকম, অর্থাৎ প্রত্যেকটা অফিসেই আমাদের ম্যাচ আছে। ম্যাচ পরিচালনায় একজন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা বা প্রোগ্রাম অফিসার বা উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থাপক প্রত্যেকেরই ভূমিকা থাকে। এটা শিডিউল করে হয়তো পরিচালনা করা হয়। তো সেখানে যার যেভাবে যতটুকু সুযোগ আছে, যদি প্রোগ্রাম অফিসার থাকে বা হিসাব রক্ষক থাকে, সে একটু বেশি ভূমিকা নিতে পারে। কারণ হলো মাঠকর্মীর তো রেগুলারই তার টাইমলি মাঠে যেতেই হয়। শাখা ব্যবস্থাপকেরও বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকে, বিশেষ করে প্রোগ্রাম অফিসার যদি থাকে। এখন তো প্রোগ্রাম অফিসার অনেক শাখাতেই নাই, এবং আমাদের কনসেপ্টটাও আস্তে আস্তে এই পদটা হয়তো ওইভাবে নাও থাকতে পারে, উঠে যাওয়ার মতো ওইভাবেই চলতেছে। তাহলে ম্যাচের বিষয়টা নিয়মনীতি পরিচালনা করা, অর্থাৎ ম্যাচের হিসাবটা যাতে হয় স্বচ্ছতা থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, যেহেতু ওই ম্যাচেই একজন অতিথি গেলেই করে, সেই জিনিসটা যাতে বজায় থাকে। এই মূলত একজন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তার কিছু কাজ বললাম। এখন যদি আমি আপনাদের মাধ্যমে শুনি, হয়তো দেখা যাবে ওর সাথে আরও অনেকগুলো যোগ হবে। আপনারা প্র্যাকটিস করতেছেন, এখানে হয়তো দেখা যাবে যে আরও অনেক কিছু আছে যা এর মধ্যে বাদ পড়ছে, কিন্তু যেগুলো কমনলি জানা দরকার একজন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তার, সেগুলো তাকে জানতেই হবে। প্রোগ্রাম অফিসার এই পদটা বেসিক্যালি শাখা ব্যবস্থাপককে সহযোগিতা করার জন্য এবং শাখা ব্যবস্থাপকের অবর্তমানে শাখাকে পরিচালনা করার দক্ষতা অর্জন করে, এইরকম একজন হলো প্রোগ্রাম অফিসার। যদি আমরা অফিস পর্যায়ে কিছু কাজ আছে, যেমন একটা অফিস বাড়ার ক্ষেত্রে সে শাখা ব্যবস্থাপককে সাহায্য করতে পারে। আবার কর্মীরা যে মাঠে গেল, তারা হাজিরা খাতা টাইমলি উপস্থিত হলো কিনা অফিসে, আবার যে সংগঠনে যে সময় যাওয়ার কথা ঠিকমতো উপস্থিত হইল কিনা, সংগঠনে প্রতিদিন তাকে 2টা সংগঠন কর্মীর সাথে পরিদর্শনে থাকার কথা এবং কোনো ভুলভ্রান্তি হলে দেখার কথা। তারপরে আপনার ঋণ বিতরণ 100% ভেরিফিকেশন করার কথা, এবং কোথাও কোনো কর্মী ঋণ আদায়ে বা কোনো জায়গায় কোনো সমস্যায় পড়লে সেখানে গিয়ে তাকে সহযোগিতা করা। মূলত একজন শাখা ব্যবস্থাপক যে কাজগুলো করে, বড় শাখায় আমাদের আগে এই প্রোগ্রাম অফিসার ছিল, সেই প্রোগ্রাম অফিসার শাখা ব্যবস্থাপককে সহযোগিতা করার জন্যই। বেসিক্যালি রোল পেলে কিন্তু অনেকটা একই রকম। যদি শাখায় 2 জনই থাকে সেক্ষেত্রে একরকম, আবার প্রোগ্রাম অফিসার না থাকলে পুরোটাই শাখা ব্যবস্থাপকের উপরই চলে যায়। শাখা হিসাব রক্ষক তো দৈনিক কাজের মধ্যে তাকে ব্যাংকে আজকে কত টাকা যাবে, কত টাকা আদায় আসবে, কত বিতরণ আছে, কত সঞ্চয় ফেরত আছে, এইগুলো সকালে তার হিসাব করে ব্যাংকে যাওয়ার একটা কাজ আছে না। তো এখানে যেটা আছে, উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা কর্তৃক আদায়কৃত টাকা আদায় লেজার ডিনোট সহ যোগ করে গ্রহণ এবং আদায় লেজার ও ডিনোটে স্বাক্ষর করা। অনেক সময় দেখা যায় যে আপনার ওই দৈনিক ডিসিআরে স্বাক্ষর করে না, রেগুলার স্বাক্ষর করে না, এই কাজগুলো, তারপর ডিনোটে স্বাক্ষর করে না, পরে লেনদেন শেষে গরমিল দেখা যায়। যখন যেটা নেবে কর্মীদের কাছ থেকে ডিনোট এবং আদায় রেজিস্টার স্বাক্ষর করে ক্লোজ করা, আদায়কৃত ঋণের সার্ভিস চার্জ বের করা, এটা তো সফটওয়্যারেই মনে হয়ে যায়, সফটওয়্যারে হয়ে যায়। ব্যাংকিংয়ের ক্ষেত্রে যথাসময়ে ব্যাংক লেনদেন সম্পন্ন করা, ব্যাংক রেজিস্টার পোস্টিং দেওয়া, ব্যাংকে টাকা জমা দেওয়ার ব্যাংক স্লিপ যথাযথভাবে ভাউচারের সাথে সংযুক্ত করা, ক্যাশ ব্যাংক পজিশন স্বাভাবিক মাত্রায় রাখা, এগুলো তো করে শাখায়। ভাউচার অটো জেনারেট হয়, ভাউচার তার এখন হাতে লেখা লাগে না, তাই না? আমরা সফটওয়্যারে যেখানে যেটা এন্ট্রি দেই অটোমেটিক্যালি ভাউচারগুলো বের হয়
হেডে হেডে চলে যায়। শুধুমাত্র অনেক ক্ষেত্রে কিছু জার্নাল এন্ট্রিগুলো সেগুলোও সফটওয়্যারে করে, কিন্তু সেটা একটু ব্যতিক্রম আছে, অন্যান্য ভাউচারের চাইতে জার্নাল ভাউচারটা একটু ব্যতিক্রম আছে, সফটওয়্যারে মিলিয়ে সদস্যদের হাতে দেওয়া অর্থাৎ। এবং ঋণ বিতরণের সময়ও তাই। অনেক সময় দেখা যায় যে একজন গ্রাহক ঋণ নিতে আসছে, কিন্তু তার সফটওয়্যারে আগের ঋণের স্থিতি রয়ে গেছে, এরকমও কিন্তু পাওয়া যায়। এখন হয়তো অ্যাভেলেবেল না, একটা সময় পাওয়া গেছে। কিন্তু যে ক্ষেত্রেই হোক, আবার সঞ্চয় উত্তোলন করতে আসছে 5,000 টাকা, বেসিক্যালি তার 5,000 টাকা ছিল না, কিন্তু স্লিপ টিলিপি করে দিয়ে দেওয়া হয়েছে, পরে দেখা গেছে যে ওইটা মাইনাস শো করে। তো অ্যাকাউন্টেন্ট ঋণ বিতরণ, সঞ্চয় ফেরত যাই দেখ, তাকে পাসবই, শিট, সফটওয়্যার এগুলো মিলকরণ করে ফেরত দিতে হবে লেনদেনের ক্ষেত্রে অবশ্যই। এবং শাখা ব্যবস্থাপক একবার তো চেক করে দেন, আপনারা বিতরণ অ্যাকাউন্টেন্ট দেওয়ার আগে আপনাদের মাধ্যমে তো হয়ে যায়, আপনাদেরও যেমন চেক করার একটা পার্ট আছে, ঠিক অ্যাকাউন্টেন্টও এগুলো করে দেবে এবং টাকাটা লেনদেন হবে হিসাব রক্ষকের মাধ্যমে। আজকে যদি কোনো ঋণ ফর্ম যায়, ভর্তি ফর্ম যায়, পাসবই যায়, সাথে সাথে স্টক এন্ট্রি দিয়ে হালনাগাদ করা। আর এইখানে আপনাদের মেনটেন হচ্ছে কি না, পাসবইতে যে আমরা বর্তমানে স্কল নাম্বার দিয়ে দিছি, বর্তমানে পাসবইতে একটা সিরিয়াল নম্বর, ক্রমিক নম্বর দিছি। এটার উদ্দেশ্য ছিল আজকে যদি আমি জরিনার নামে একটা পাসবই ইস্যু করি, ভর্তি ফর্ম আসছে, জরিনার ভর্তি ফর্ম পূরণ হয়ে আসছে, তাহলে সে একটা পাসবই নেবে। তো আমাকে কোন সংগঠনের জরিনা, তার গ্রাহক কোড কত, ওই রেজিস্টারে এন্ট্রি দিয়ে পাসবইটা ইস্যু করার কথা, এবং রেজিস্টারে পাসবইয়ের যে ক্রমিক নম্বর সেটা থাকার কথা। একটা সময় যদি আমি কোনো কারণে আমার যাচাই করার প্রয়োজন হয় যে জরিনার হাতে যে পাসবইটা, এই বইটাই শাখা ব্যবস্থাপক প্রথমে তার নামে ইস্যু করছিল কি না, ক্রমিক নম্বর মিলানোর জন্য। অনেক সময় হয় না যে দেখা গেল যে এই থেকে আর একটা পাসবই দিয়ে দিছে আগেরটাকে অমিট করে, ওই ক্রমিকের সাথে মিলে না। যারা মানে অসৎ উপায় অবলম্বন করতে চায় তারা কিন্তু এটা করবে। যে কারণে আমরা আমাদের একটা পাসবইতে যে কস্টিং ছিল, যখন এই স্কল নাম্বারটা দিছি তখন কিন্তু কস্টিং অনেক বাড়ছে। এখন যদি সেটা মাঠে বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু এই কস্টিংটা বাড়ায় কোনো লাভ হয় না, ঠিক আছে? তো যাদের শাখায় হয় ভালো, যেটাই না হয় আপনারা অ্যাকাউন্টেন্টকে বলবেন যে আপনার এই যে পাসবই যে দেন, যে রেজিস্টার মেনটেন করার কথা সেটা মেনটেন করতে হবে। আমাদের একটা গাইডলাইনও দেওয়া আছে এটা বলে, ঠিক আছে? সদস্য ভর্তি রেজিস্টার অনুযায়ী প্রকল্প খাতে টাকা জমা করা, সদস্য ভর্তি অনুযায়ী ওই ভর্তি ফর্মের টাকা, ঋণ বিতরণ অনুযায়ী ক্ষুদ্র ঋণ, গ্রাহক বিমা, লোন প্রসেসিং ফি তো নাই আমাদের, এগুলো লোন প্রসেসিং ফি তো আমাদের নাই। আমরা অগ্রসর ঋণে 300 টাকার স্ট্যাম্পের জন্য এনে ওইখানে ডেমি পেপারের জন্য হয়তো কিছু টাকা বেশি নেয়, কিন্তু তাছাড়া আমাদের অতিরিক্ত প্রসেসিং ফি নেওয়ার কোনো সুযোগ নাই। প্রকল্প ভিত্তিক ক্যাশবুক, সাধারণ খতিয়ান হালনাগাদ রাখা, সংরক্ষণ মেনটেন করা, ব্যাংকের চেক, রেজিস্টার, মুড়িবই, ব্যাংক সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ করা, দৈনিক আদায়যোগ্য রেজিস্টার লিপিবদ্ধ করা। আমাদের অগ্রসর ঋণের যে চেক বই, মানে চেকের পাতা আমরা নেই না, তো এই চেকের পাতাটা সংরক্ষণ বিভিন্ন সময় দেখা যায় যে ওই বাইরে প্রোফাইলের যে ফাইল, নর্মাল ফাইল, ওই ফাইলের মধ্যেও চেক সহ রাখছে, এরকমও আমি পাইছি। কিছুদিন আগে একটা শাখায় গিয়ে দেখছি যে তাও কি আপনার ওইটাকে ফাইল ক্যাবিনেট বা আলমারিতেও রাখার সুযোগ হয় নাই, একটা টেবিলের উপরে রাখছে এইভাবে স্তূপ করা ফাইলগুলো, এবং ফাইল খুললে দেখতেছি একটা খামের মধ্যে 2টা করে চেকের পাতা। এটা কিন্তু মারাত্মক ঝুঁকি, এটা করা যাবে না। অনেক সময় ঋণ মকুব করি বা বিভিন্ন ধরনের যে ঝুঁকি কভারেজ তহবিলের সুবিধাগুলো আছে সেটা দেওয়ার আগে যার ঋণ স্থিতি মকুব করব তার মৃত্যুকালীন সময়ে যে ঋণ স্থিতি ছিল সেটা সফটওয়্যারের সাথে মিল আছে কিনা, সিটের সাথে মিল আছে কিনা, এবং তাকে আমরা
তার জমাকৃত সঞ্চয় ফেরত দেই, সেগুলো হিসাব নিকাশ করে প্রদান করতে হবে। অর্থ সংশ্লিষ্ট সকল পরিপত্র বাস্তবায়ন ও সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে হবে। বিভিন্ন ধরনের অফিস সার্কুলার পরিপত্র আসে, সেটা আপনার হিসাব রক্ষকদের জন্য, উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তাদের জন্য, আবার উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থাপকদের জন্য। যে সার্কুলার বা যে পরিপত্রই আসুক, সেটা কি শাখার সমস্ত স্টাফদের জানতে হবে, পড়তে হবে, মিটিংয়ে আলাপ করে নিয়ম হলো সার্কুলারের অপোজিটে শাখার স্বাক্ষর নেওয়া, নিয়ে ফাইলে যথাযথভাবে সংরক্ষণ করা। তবে ওভারঅল এখানে যা আছে এবং ম্যানুয়ালে আছে ম্যাক্সিমামই দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে। অর্থাৎ আমাদের যে কাজটা হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে হিসাব রক্ষকের কোনো ধরনের যাতে অনিয়ম না হয়, হিসাব রক্ষক সেটা সেফগার্ড হিসেবে কাজ করবে। যদি কোনো সময় কোনো কর্মী বা শাখা ব্যবস্থাপক যদি তার জানা বা জানার বাইরে কোনো প্রস্তাবও করে, শাখা হিসাব রক্ষক সেটা ফিডব্যাক দেবে বা বলবে যে ভাই এটা যে দিতেছেন এই কাগজ ছাড়া দিলে তো পরে অডিটে ধরবে। অর্থাৎ হিসাব রক্ষক হলো শাখার সেফগার্ড। অনেক সময় আমরা বলতেই পারি যে এটা বিক্রি করছে, এটা চেকে না নগদেই দিয়ে দেন, কিন্তু সে বলবে যে কতটুকু আমরা নগদে দিতে পারি, কতটা চেকের মাধ্যমে দিতে পারি। ঠিক এইভাবে সমস্ত জায়গায় একজন হিসাব রক্ষকের আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে, যাতে অডিট মনিটরিং বা পরবর্তীতে কোনো ভিজিটে অসঙ্গতি না পায়, এবং অফিসিয়াল কাগজপত্র হালনাগাদ রাখতে হবে সফটওয়্যারে, এবং যেগুলো ম্যানুয়ালি আমরা রাখি সেগুলো হালনাগাদ থাকতে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই সেশন শেষ করি। সবাইকে ধন্যবাদ।